আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম কোচ ব্যাচ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তোমাদের রিয়াদ ভাইয়া আজকে মূলত তোমাদেরকে 5 থেকে 6টা আমি তোমাদেরকে এমন কিছু টেকনিক ভিডিও দিব যেগুলো প্রত্যেকটা টপিকের উপর, যেমন সামারি, গ্রাফ চার্ট, স্টোরি, লেটার এবং কি তোমার ফ্লো চার্ট, মানে সবকিছু মিলে ইনশাআল্লাহ তাআলা মানে এমন একটা চমক দিন আজকে হতে চলছে যেটা তোমার মানে অবশ্যই কালকে সেরা একটা বেনিফিট নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। সো প্রথম টপিক আমরা শুরু করছি যে দেখো আমি এখানে তোমাদের জন্য মানে অনেক কয়েকটা সামারি থেকে দেখাবো যে তুমি কিভাবে একটা সামারি লিখবা, অর্থাৎ সামারি লেখার নিয়ম। বা আমরা অনেকেই জানি না যে কিভাবে লিখবো বা কতটুকু লিখবো, বা ওই যে অনেকেই চাও যে ভাইয়া আমি এতগুলো লিখতে পারতেছি না, আমি কিভাবে সহজে লিখে আমি মনে করেন সামারির মধ্যে আমি 10-এর মধ্যে কমপক্ষে 8+ তো পেতেই হবে, কারণ 10-এর মধ্যে যখন আমরা 8+ পাবো তখন কিন্তু আমাদের A+ পাওয়ার হারটা বেড়ে যাবে। কিন্তু আমরা বর্তমান সময় দেখি যে সামারি লিখলেই আমরা দেখি যে 3, 4 মাত্র 5 পাই, এর বেশি কিন্তু যায় না, বা গেলেও 6-7 যায়, বাট 8-9 এগুলো যায় না। সো এমন একটা টেকনিক আপনাকে দেখাবো যেটার মাধ্যমে আপনি ইজিলি সামারি লিখবেন। সো আমরা মূল প্রস্তুতির পূর্বে আমরা আগে দেখি যে সামারি কিভাবে লিখবো। বিসমিল্লাহ। সামারি লেখার নিয়ম, এবং সাথে কিন্তু আপনারা নোট করে নেবেন। দেখেন সামারি লেখার নিয়ম, আমরা 2 রকমের সামারি দেখবো। যে প্যাসেজ সামারি থেকে মোট 5টি লাইন লিখতে হয়, অর্থাৎ সামারি লেখার নিয়ম যদি আমি আপনাদেরকে বলি যে জাস্ট দেখেন যে এই মনে করেন একটা পেজ, জাস্ট এতটুকু একটা পেজ, এই পেজের আপনি চেষ্টা করবেন সামারিটা একদম উপর থেকে লিখার। মানে অনেকটা পৃষ্ঠা আছে না, যে মনে করেন এই একটা পৃষ্ঠা, বাট এই একটা পৃষ্ঠা দেখা গেছে যে জাস্ট আমি কি করলাম, এই যে এখান থেকে একটা প্রশ্ন এতটুকু আমি লিখছি, ঠিক আছে, বাট এখান থেকে আমি আবার সামারি শুরু করছি না। আমার সামারিটা চেষ্টা করবেন এতটুকু খালি থাকলে অপর পৃষ্ঠায় জাস্ট ক্রস দিয়ে আমি অপর পৃষ্ঠায় যাব, গিয়ে অ্যান্সার দ্য কোয়েশ্চন নম্বর আমি এত নাম্বার লিখলাম, লিখে আমি এটা টানবো, দিয়ে আমি এখান থেকে সামারি লিখবো, ঠিক আছে। বাট আমার খেয়াল থাকবে, মনে রাখবেন যে একটা পৃষ্ঠার অর্ধেক হবে সামারি, একটা পৃষ্ঠা হবে অর্ধেক সামারি। আচ্ছা, সো এখন আমি কি করব, এখন বাকি অংশটা কি মনে রাখবেন, সামারির ক্ষেত্রে টিচাররা সবসময় দেখে বাকি অংশ হচ্ছে এমটি। বাকি অংশ এমটি মানে হচ্ছে এই অংশটা খালি থাকবে, মানে এই অংশটা সামারির জন্য না। আপনার সামারি লেখা হচ্ছে এতটুকু, এতটুকুর মধ্যে আপনাকে সামারি লিখতে হবে। এখন কতটুকু লিখবো, আমি চেষ্টা করব যে 4টা অথবা 5টা বাক্যে আমি জাস্ট 1, 2, 3, 4, 5 শেষ, এনাফ। কিন্তু অনেকে কি করে যায়, অনেকে এইরকম করেন যে এখান থেকে সামারি শুরু করেন, এখানে এসে শেষ করেন। না ভাইয়া, একটা পৃষ্ঠার পুরোটা যদি আপনি সামারি দিয়ে লিখে ফেলেন তাহলে সেটা টিচাররা তিনি তো অনেক বেশি এই বিষয়ে দক্ষ, তো তিনি বুঝবেন যে এটা আপনি প্যাসেজ লিখছেন বা পুরো একটা প্যারাগ্রাফি লিখে ফেলছেন। সো সামারিটা হবে মাত্র 4-5 লাইন, আপনি যত কম লিখবেন তত আপনি বেশি মার্কস পাবেন। সো এখন যাই আমরা কি রকম লিখবো। দেখেন প্যাসেজ সামারি হতে মোট 5টি লাইন কিভাবে লিখতে হয়। প্রথম লাইনটি আমরা একদম মুখস্থ লিখবো, যেমন আমি এখানে 2টা ফরম্যাট দিয়ে রাখছি আপনার জন্য, যেটা আপনার ইচ্ছা লিখতে পারেন। যেমন দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ ইজ, যে প্যাসেজটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, এই প্যাসেজটার মূল যে বিষয়, এই মূল বিষয়টা কি। সো আমি আপনাদেরকে এখানে উদাহরণ দিয়ে দেখাবো, কোনো সমস্যা না। জাস্ট আগে আমরা একটু দেখি যে দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ ইজ, এরপরে প্যাসেজের বিষয়টি জাস্ট এখানে আমি ছোট্ট করে লিখবো। অথবা মনে করেন যে ভাইয়া এটা আমার ভালো লাগে না, আপনি আরেকটা দেন, আপনি লিখতে পারেন দিস প্যাসেজ ইজ ফোকাসড অন অ্যান্ড মেইনলি রিটেন অ্যাবাউট, দিস প্যাসেজ ইজ ফোকাসড অন, এই প্যাসেজটা মূলত যেদিকে বেশি ফোকাস করছে, এবং মেইনলি রিটেন অ্যাবাউট, এবং কোন বিষয়টার জন্য মূলত লিখা, মেইনলি মূলত রিটেন লিখা অ্যাবাউট, যে বিষয় সম্পর্কে এই প্যাসেজের এই বিষয়টি আপনি এখানের মধ্যে লিখবেন ছোট্ট করে। এখন প্যাসেজের বিষয়টি আমরা একটা প্যাসেজের মধ্যে যখন আমরা একটু পরে যাব তখন আপনি সহজে বুঝতে পারবেন। তো এই 2 লাইন থেকে আপনি মনে করেন এটা আপনি প্রথম লাইনে লিখলেন, সুন্দরভাবে আপনি প্রথম লাইন লিখবেন, বা অনেকের দেখা যাচ্ছে যে এক লাইন হয়ে এতটুকু পর্যন্ত এসে আপনার স্টপ। ওকে, এরপরে আসেন দ্বিতীয় লাইনেও আপনি মুখস্থ লিখবেন। দ্বিতীয় লাইনেও আপনি বানানোর দরকার নেই, আপনি লিখবেন একদম মুখস্থ। অবভিয়াসলি, নিঃসন্দেহে, ইট ইজ, এটি বা যে প্যাসেজটি দেওয়া এটি ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু, একটা গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় বলি না যে ইম্পর্টেন্ট ইস্যু বা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটাকেই বুঝাইছি যে ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু, যেটা আসলে অনেক বেশি নিডেড, অনেক বেশি দরকার। উইচ ক্যান নট গো উইথআউট আওয়ার ডিপ অ্যাটেনশন, যেটা আমরা অবহেলার মতো ফেলে রাখতে পারি না, বা যেটার প্রতি আমাদের গভীর মনোযোগ না দিলেই নয়। সো আপনি যখন এই লাইনটি লিখবেন ভাইয়া, দেখেন আপনার কিন্তু পুরো অনেক নতুন নতুন ওয়ার্ড, এই যে দেখেন ফ্যাসিনেটিং, গ্রিপিং, অবভিয়াসলি, ডিপ অ্যাটেনশন, এগুলো দেখে টিচাররা বুঝবে যে না আসলেই স্টুডেন্টটা কি আসলেই সে জমজমাট ভাবে সময়টা উপস্থাপন করতে পারছে।
সো আপনি প্রথম লাইনের একটা দিলেন, দ্বিতীয় লাইনে এটা লিখলেন। এখন দেখেন ভাইয়া 3 নাম্বার এবং 4 নাম্বার লাইন দুইটি প্যাসেজের গুরুত্বপূর্ণ লাইন থেকে তুলে দিব। গুরুত্বপূর্ণ লাইন এই দুইটা লাইন, মানে আমি তো 5টা বাক্য লিখবো বা 4টা বাক্য লিখবো বা 6টা সর্বোচ্চ লিখবো, এর বাইরে আমরা যাবো না। সো প্রথম দ্বিতীয় লাইন আমরা লিখবো, ঠিক আছে। তৃতীয় চতুর্থ লাইন আমরা কি করবো, যেমন হচ্ছে আমি একটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা সামারি নিয়ে আসছি, যেমন একটু দেখেন। যেমন আপনাদেরকে আমি সাজেশন স্বরূপ দিয়েছি, যেটা আলিম 2023 সালে আসছে, সো আপনাদের 25 সালের জন্য ইম্পর্টেন্ট। দেখেন, স্পেন্ডিং may make us happy or unhappy depending on how and why we spend। আমরা কেন ব্যয় করছি এটার উপর মূলত কি করতেছে, ডিপেন্ড করতেছে। তো এটা আমার লিখার দরকার নেই। এই লাইন, when we spend money on things, মানে যখন আমরা কোনো টাকা ব্যয় করি কোনো জিনিসের উপর, that we need and within our limit, এটা আমার একটা সীমার মধ্যে থাকে, it is good, এটা ভালো। when it becomes a compulsive behavior, it makes life stressful। আচ্ছা, এই যে দেখেন একটা গুরুত্বপূর্ণ লাইন পেয়েছেন না? দেখেন, এই যে দেখেন, it becomes a compulsive behavior, it makes life stressful, মানে এটা একটা বেশি লাইফের প্রতি একটা স্ট্রেস ফেলে। এরপরে দেখেন, unnecessary spending or spending beyond one's means has some bad effects। এই যে দেখেন, এই লাইন আপনি কিন্তু একটা এমন একটা লাইন পেলেন যে লাইনটা আগের সাথে মিল নাই, নিচেরটার মিল নাই, জাস্ট হচ্ছে মানে অর্থের সাথে মিল রেখে সে তার আলাদাভাবে মানে কি করছে, বসছে। সো এই লাইনটা আপনি মনে করেন 3 নাম্বার বাক্যের মধ্যে, এখানের মধ্যে আপনি সুন্দরভাবে 3 নাম্বার বাক্য হিসেবে এটা আপনি বসালেন। আচ্ছা, এরপর দেখেন, one thing it may lead to financial run or debt and for another। আচ্ছা, এটা দিলাম না। it may create unhappiness within families, people who overspend are never satisfied with that they have, they always rush for brains। এই যে দেখেন, people এখন আছে যে মূল কাদের সম্পর্কে লেখা, লোকজনের বিষয় লেখা। সো এই লোকজনের বিষয়টা আপনি এখান থেকে মনে করেন, আপনি মনে করেন হ্যাঁ, এখানে আমি অর্থ তুলে বলে দিতে পারতেছি, মানে আমি ধরে নিচ্ছি আপনি মনে করেন অর্থটা আপনি পারতেছেন না বা আপনি অর্থটা বুঝতেছেন না। সো সেখানে আপনি কি করবেন, সেখানে হচ্ছে ভাইয়া আপনি জাস্ট হচ্ছে এই লাইনটা, যে লাইনগুলো যেরকম আমি বের করছি, জাস্ট এইখানে এই লাইনটা ফ্যাশন আইটেমস ডিজাইনার ক্লোথস ইটস, এতটুকু আপনি লিখলেন, শেষ। এতটুকু লিখে এই যে দুইটা লাইন হয়ে গেল না? সো এই দুইটা লাইন হয়ে গেল, তার মানে আমি 3 নাম্বার এবং 4 নাম্বার আমি এখানে বসালাম। দেখেন, তার মানে আমি কিন্তু দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজেস, প্যাসেজের বিষয়টি কিন্তু আমি বসাই নাই এখানে, আবার প্যাসেজের বিষয়টি বসাই নাই, এটা বাকি আছে, আমি একদম শেষের দিকে বুঝাচ্ছি। এই 3 নাম্বার 4 নাম্বার আমরা দুইটা বাক্য এখান থেকে নিলাম, দুইটা বাক্য, এই যে দেখেন, এই বাক্য মনে করে নিলাম এবং এই বাক্যটা আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমরা বসাইলাম। আচ্ছা, এরপরে ভাইয়া যেমন হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, যেমন যদি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আসে তাহলে আমরা কি লিখবো, যেমন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন বা হচ্ছে তিনি পুরস্কৃত হয়েছিলেন দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল পুরস্কারের মাধ্যমে, কত সালে, ইন 1998, এই লাইন লিখছি। এবং in 1998 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। আচ্ছা, এখানে একটা বিষয় কথা বলি ভাইয়া, যে দেখেন আমরা যে বই থেকে হুবহু দুইটা লাইন যে তুলতে হবে এমন না। যেমন দেখেন, আপনার বইয়ের মধ্যে দেওয়া আছে কি, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1998, মানে এই লাইনটা মনে করেন আপনার বইয়ের মধ্যে দেওয়া আছে। এখন এই লাইনটাকেই ঘুরিয়ে, মানে আপনারা যারা পারেন, আমি আবার বলছি, আপনারা যারা পারেন, সবার জন্য না, যারা পারেন আপনি জাস্ট এই লাইনটাকে একটু ঘুরিয়ে লিখবেন যে ইন 1998 প্রথমে দিয়ে দিবেন, এরপরে দিবেন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, শেষ। দেখেন, এই কথার সাথে হুবহু এই কথা মিল নেই, বাট অর্থগত মিল আছে, মানে কাঠামোগত মিল নাই কিন্তু অর্থগত ঠিকই মিল আছে। তো টিচার কিন্তু বুঝবে না সরাসরি যে আপনি যে হুবহু সিন থেকে তুলছেন। তো ভাইয়া এখানের মধ্যে এখন আপনি বলবেন যে ভাইয়া এটা তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো ভাইয়া আমি বলবো তাহলে আপনার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে এই লাইন এবং এই রকম 2টা বা 3টা লাইন আপনি তুলে ধরবেন। অনেক সিন আছে দেখা যাচ্ছে যে 2টা লাইন তুলে ধরলে হচ্ছে না, আরেকটু আমার লিখতে হচ্ছে, আমি লিখে দিব। আর হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে কি করেন আপনারা, মানে আমি দেখছি যে এইখান থেকে শুরু করেন এবং এতটুকু পর্যন্ত দিয়ে দেন না। ভাইয়া এতটুকু দিবেন, আপনি আগে পড়বেন, প্যাসেজটা একবার হলে পড়বেন। এই যে আমরা মানে প্যাসেজ পড়ার জন্য দিচ্ছি, কারণ কি, কারণ আপনি যেন একবার দুইবার পড়েন আর বারবার বলছেন না যে রিয়াদ ভাই এমন একটা টেকনিক নিয়েছে তোমরা পারবা। সো দেখো, তোমরা কিন্তু জাস্ট হচ্ছে এই প্যাসেজটা সুন্দরভাবে পড়বা, পড়ার পরে এইরকম 2টা বাক্য মানে তুলে এনে এখানে মধ্যে বসাবো। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছো। এখন 3 নাম্বার 4 নাম্বার লাইন শেষ, এখন আমি যাব 5 নাম্বার লাইনে। 5 নাম্বার লাইনে ভাইয়া একদম ফিনিশিং লাইন, মানে যেটাকে আমরা বলি উপসংহার। সো এই ফিনিশিং লাইনে আমরা যদি মানে এই প্যাসেজটা পজিটিভ রিলেটেড হয় আমরা পজিটিভ দিব, এবং যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ রিলেটেড আমরা এই 2টা বাক্য দিব। মানে পজিটিভ হলে এই পজিটিভ বাক্যটা আপনি লিখবেন, এবং নেগেটিভ হলে আপনি অবশ্যই এখানে কি করবেন, এই যে দেখেন যে নেগেটিভ হলে আপনি অবশ্যই এখানে কি করবেন, নেগেটিভ লাইনটা লিখবেন। যেমন কি রকম, যেমন পজিটিভ, যদি প্যাসেজটা মনে করেন পজিটিভ হয়, মানে পজিটিভ বলতে এটা বোঝাচ্ছি যে মানে কোনো ধরনের নেগেটিভ না,
ওকে, যেমন হচ্ছে আমি বলি যে ডিফরেস্টেশন বা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো কি নেগেটিভ টপিক না? কারণ হচ্ছে পরিবেশ দূষণ, বন উজাড়করণ, এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে নিষিদ্ধ, মানে কি এগুলা নেগেটিভ টপিক, সো ওইগুলোর ক্ষেত্রে নেগেটিভ প্যাসেজ। আর এমনিতে যেমন হচ্ছে মনে করেন আপনাদেরকে যে সাজেশনস এর মধ্যে দিচ্ছি এগুলো হচ্ছে মূলত পজিটিভের উপর লেখা। সো পজিটিভ প্যাসেজ হলে আমরা লিখবো যে উই হেয়ার লার্নড আ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ, এই প্যাসেজটি পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি, অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, এবং আমাদের উচিত এটা আমাদের জীবনে কি করা, মানে একদম অ্যাপ্লাই করা, মানে প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে এটা অ্যাপ্লাই করা। আচ্ছা, এরপরে যদি নেগেটিভ হয়েও থাকে তাহলে আপনি লিখবেন উই শুড বি অ্যাওয়ার অ্যাবাউট ইট, এটা এই বিষয়ে আমাদের কি থাকা উচিত, সচেতন থাকা উচিত, অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল ইট, এবং আমাদের এমন কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার যেটার মাধ্যমে কন্ট্রোল, এটাকে আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। সো দেখেন ভাইয়া, আপনি কিন্তু কোনো কিছু শিখে নাই। আচ্ছা আপনি বলেন এই যে সামারি আপনি করতেছেন, তো একদম সোজা হয়ে গেল না এখন? আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন কিভাবে লিখবেন, কতটুকু লিখবেন। তো জাস্ট আবার বলতেছি, প্রথম লাইন এই দুইটা থেকে একটা লিখবেন, দ্বিতীয় লাইন এটা লিখবেন, 3 নম্বর 4 নম্বর লাইন মানে আপনাকে যেরকম বই থেকে দেখলাম এটা লিখবেন, 5 নম্বর লাইন পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ লিখবেন। এখন একটা কথা যে ভাইয়া এখানে প্যাসেজের বিষয়টা কি লিখবো? আচ্ছা, যে প্যাসেজের বিষয়টা হচ্ছে দেখেন ভাইয়া, প্যাসেজের বিষয়টা আপনি শুরুতেই আপনি এই যে দেখেন শুরুর শব্দগুলো খেয়াল করলে আপনি বুঝে যাবেন যে প্যাসেজের বিষয়টা কি। যেমন হচ্ছে এখানের মধ্যে দেখেন স্পেন্ডিং, মানে কি স্পেন্ডিং মানে ব্যয় করা, মানে এই ব্যয় করাটা নিয়েই আমার কথা উঠছে, মানে ব্যয় করার উপরই পুরো। এরপরে মানে টাকার কথা আসছে, কিভাবে একটা মানুষ দৈনন্দিন জীবনে সে ব্যয় করে বা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় এই কথাগুলো চলে আসছে। তো আপনাকে এইরকম লিখতে পারেন যে দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ ইজ স্পেন্ডিং মানি। কি বলছি? স্পেন্ডিং মানি, মানে টাকা ব্যয় করা সম্পর্কে এই প্যাসেজটা, মানে জাস্ট এই প্রথম যে লাইনটা থাকবে এই প্রথম লাইনটা পড়লে আপনি বুঝতে যাবেন যে প্যাসেজটা কোন বিষয়। ঠিক স্পেন্ডিং মানে এই প্যাসেজের বিষয়টি এখানের মধ্যে বসবে, আশা করছি ইনশাআল্লাহ। সো এখন আমরা দেখেন এই প্যাসেজটা কোন রিলেটেড ভাই, এই প্যাসেজটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে এই প্যাসেজটা হচ্ছে একটা মানে অনুচ্ছেদ টাইপের, কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা বিষয়, জাস্ট একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে পঞ্চম লাইনটা মানে অন্যভাবে কিরকম লিখতে পারেন এই বিষয়ে আমি এখানে লিখে দিচ্ছি। যেমন অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভস আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। মানে পঞ্চম লাইনটা মানে আমি তো এখানে দেখাইছি যে পজিটিভ এবং নেগেটিভ কিভাবে হবে, আর এখানে আমি জাস্ট উত্তর সহ আমি দিয়ে দিচ্ছি যে কিভাবে লিখবেন, জাস্ট এটা মুখস্থ করে ফেললেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি ভাইয়া, যে যদি কোনো ব্যক্তি সম্পর্কে চলে আসে, ব্যক্তি সম্পর্কে বললে ভাইয়া, যেমন আমি যদি একটা প্যাসেজ আপনাদেরকে দেখাই, জাস্ট 2-3 মিনিট লাগবে। যেমন মনে করেন এই যে দেখেন নেলসন ম্যান্ডেলা, এই নেলসন ম্যান্ডেলা কি রিলেটেড ভাইয়া? নেলসন ম্যান্ডেলা হচ্ছে ব্যক্তি। সো একজন ব্যক্তি সম্পর্কে আপনি কিভাবে মানে একটা প্যাসেজ লিখবেন, যেমন মনে করেন দিস, প্রথমেই লিখবেন দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, মানে কার বিষয় লিখবেন? নেলসন ম্যান্ডেলা। হি, তো নেলসন ম্যান্ডেলা একজন পুরুষ, আপনি লিখবেন হি, অথবা মহিলা হলে শি, যেমন ভ্যালেন্টিনা তেরেস্কোয়া চলে আসো বলবেন শি ওয়াজ বর্নিং, আপনি তো লেখা দেখতে পারবেন যে কত সালে জন্মগ্রহণ করছে, জন্মসাল এবং জন্মস্থান লিখবেন। ওকে, এরপরে প্যাসেজ থেকে 2টা গুরুত্বপূর্ণ লাইন লিখবেন, প্যাসেজ থেকে 2টা গুরুত্বপূর্ণ লাইন লিখবেন। যেমন হচ্ছে আমি এইরকম লিখতে পারি, যেমন এখানে যেরকম দেখেছিলাম যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আসলে আপনি বলতে পারেন যে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1998, এইরকম সহ আরো 1-2টা বাক্য আপনি লিখতে পারেন। আচ্ছা, লিখার পরে এখন আপনি যদি এটা পুরুষ হয় লিখবেন দ্য ম্যান, আর যদি মহিলা হয় লিখবেন উইমেন। সো দ্য ম্যান অর উইম্যান হ্যাড ডাইড, মানে কত সালে মৃত্যু করছে, মৃত্যু সালটা লিখবো। ওকে, মৃত্যু স্থান এবং মৃত্যু সালটা লিখবো। ফ্রম, এরপরে হচ্ছে কমা দিব বা হচ্ছে ফুল স্টপ দিব, ফুল স্টপ দিয়ে লিখবো ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস। এই প্যাসেজ পরে আমরা অনেক বিষয় শিক্ষা গ্রহণ করলাম এবং জানলাম মেনি থিংস, অনেক বিষয়, উইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। সো যেটা অবশ্যই তিনি ব্যক্তি, তো ব্যক্তি তিনি এমন একটা কাজ করছেন যেটা আমাদের অনুপ্রেরণা দিচ্ছে, তো অনুপ্রেরণা দিচ্ছে বলেই তো উনার কথা আমাদের বইগুলোতে আসছে। তো এর জন্য আমি লিখবো যে মেনি থিংস উইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ, যেটা আমাদের ভবিষ্যৎ লাইফে অনেক বেশি উপকারী হবে। আচ্ছা, আরো কিছু বিষয় ভাইয়া অবশ্যই না বললেই নয়, যেমন অযথা কথা বাড়াবেন না, কারণ অযথা আমরা চাই যে হচ্ছে পুরো পৃষ্ঠা ভরে ফেলি না। আমি আবারও বলতেছি যে একটা পৃষ্ঠার এই অর্ধেক পর্যন্ত হবে কি সামারি, আর এই পাশ হচ্ছে এমটি, এমটি মানে হচ্ছে খালি, এইটুকু খালি থাকবে, অর্ধেক পৃষ্ঠা খালি থাকবে। আচ্ছা, তো অযথা কথা বাড়াবেন না, প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হবে সামারি, মানে একটা প্যাসেজ মনে করেন একটা প্যাসেজ এতটুকু থেকে এতটুকু প্যাসেজ, তো এই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ মানে মনে করেন জাস্ট হচ্ছে এতটুকু হবে আমার কি সামারি, মানে এইরকম যতটুকু লিখলে যতটুকু
মানে লিখা যায় এতটুকু। সো এইরকম আর কি, মানে বুঝাচ্ছে যে 4 থেকে 5টা বাক্য বা 6টা বাক্য এইরকম আর কি। সো সব লাইন হুবহু কপি করবেন না, কারণ আমাদের মধ্যে এই সিস্টেমটা আছে যে আমরা শেষের লাইন থেকে কপি করে বসি, মধ্যাহ্ন থেকে তুলে ধরিয়ে বসি, প্রথম থেকে মানে কোনো নিচ থেকে লিখি না। সো এর জন্য হুবহু মানে সব লাইন হুবহু কপি করবেন না, যেরকম দিলাম এরকম লিখবেন, যে ধাপগুলো বললাম সেরকম উত্তর করবেন ইনশাআল্লাহ তাআলা। সো একটা কথা সবসময় রাখবো, তোমার না স্বপ্ন আছে ভাইয়া, এই স্বপ্নকে পূরণ করে এখন ঝাঁপিয়ে পড়ো, ইনশাআল্লাহ তাআলা আমরা পারবো। সো আশা করছি ইনশাআল্লাহ ভাইয়া তোমার এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আরেকটা কথা বলে ফেলি ভাইয়া, যদি দেখো যে এবার যদি প্রশ্নটা এইরকম চলে আসে, যেমন দেখো আলিম 2022 সালে প্রশ্ন আসছে যে কবিতা থেকে সামারি, কি কবিতা থেকে, যেমন ড্রিমস কবিতা থেকে, হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রকেন উইংড ব্রাইড উইংড বার্ড। দেখো এই পুরোটা কি একটা কবিতা। তো কবিতা সিস্টেমে যদি চলে আসে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট এই যে প্যাসেজ বললাম, এই প্যাসেজের মতো দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের জায়গায় তুমি কি দিবা, এই প্যাসেজে অফ দিস পয়েম দিবা। কি পয়েম? তুমি কবিতা আসলে তো বুঝবা, এই যে কবিতার মতো দিয়েছে, এই কবিতার লাইনগুলো দেখলেই তো বোঝা যায় এটা কবিতা। সো এই কবিতার জায়গায় তুমি এই প্যাসেজের জায়গায় কি দিবা, পয়েম দিবা। এরপর যে দা দিস প্যাসেজ, এই প্যাসেজের জায়গায় কি লিখবা, পয়েম লিখবা। দেখো ভাই আমি সব দেখায় দিচ্ছি, পয়েম ইজ ফোকাসড অন মেইনলি রিজন অ্যাবাউট। আচ্ছা, এটা কোন বিষয়ে? এই যে ড্রিম, একটা ড্রিম, কি বিষয়ে? ড্রিম লিখবা, ইজ ড্রিম, কি ড্রিম। আচ্ছা ড্রিম, এখানে লিখবা ড্রিম। আচ্ছা, অবভিয়াসলি ইট ইজ ফেসিং দি গ্রিপিং ইস্যু উইচ ক্যান নট বি উইদাউট ডিপ অ্যাটেনশন। আচ্ছা, এটা তো আমার হুবহু লিখা থাকবে। 3 নাম্বার 4 নাম্বার লাইন দুইটি প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন তুললে, এখন তো প্যাসেজ না, আমি কি করব? এখন অনেকে কি করবে, এই এতটুকু এতটুকু তুলে দিবে না, একটা ড্রিমের বিষয়। তো একজন দুজন না ভাইয়া, দেখবা মানে অসংখ্য স্টুডেন্ট আছে যে শুধুমাত্র যে এই কবিতা থেকে তুলে দিয়ে দিবে, মানে যে এখান থেকে এক লাইন, এখান থেকে লাইন, অথবা এখান থেকে এক লাইন, এখান থেকে এক লাইন, এখান থেকে লাইন, মানে তুলে দিবে, মানে যেটা কোনো মিল থাকবে না। সো আমাদের এরকম লিখলে হবে না। তো আমরা তো বুঝতে পারছি, যেমন আমরা প্রথম লাইন মানে এখানে প্যাসেজের জায়গায় পয়েম লিখবো, এই প্যাসেজের জায়গায় পয়েম লিখবো, যদি কবিতা থেকে আসে, মানে আল্লাহ না করুক যদি চলে আসে তখন কি করবা, এই দ্বিতীয় লাইন এটা থেকে লিখবো। 3 নাম্বার 4 নাম্বার লাইন প্যাসেজের গুরুত্বপূর্ণ লাইন, এখন প্যাসেজের গুরুত্বপূর্ণ লাইন নাই কারণ কবিতা। তো আমি কি করবো, এই যে ড্রিম যে বিষয়টা, এইটা থেকে আমি নিজের মতো করে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে কিছু কিছু মেধা তো দিয়েছেন ভাইয়া, যে আমরা কিছু হলে তো বানাতে পারবো। এমন তো না যে ভাই আমি একদম ড্রিম বুঝি না। ড্রিম মানে তো ভাই স্বপ্ন, এই স্বপ্ন যদি আসেও, আর আমি আশা করি যে তোমাদের যদি কোনো কবিতা থেকে আসেও, তাহলে এই ড্রিম রিলেটেড কবিতাগুলো থেকে আসবে। সো ড্রিম রিলেটেড কবিতা থেকে আসলে ড্রিম সম্পর্কে বা স্বপ্ন সম্পর্কে তোমার 2-3 লাইন তুমি একটু পড়ে যাইও, যে কোনো জায়গা থেকে, গুগল থেকে হোক বা যে কোনো জায়গায় হোক, বা তুমি তোমার নিজ মানে বুদ্ধি থেকেই জাস্ট হচ্ছে তুমি এখানে 2 থেকে 3 লাইন, 2 থেকে 3টা বাক্য তুমি জাস্ট হচ্ছে এখানে তুলে দিয়ে দিবা। এই কবিতা ধরারই দরকার নেই, ওকে, তুলে দিয়ে দিবা। এরপরে হচ্ছে এখানের মধ্যে পজিটিভ প্যাসেজ, এটা যেহেতু প্যাসেজ না, লিখবা উই হ্যাভ লার্নড আ লট অফ থিংস বাই রিডিং দিস পয়েম। প্যাসেজের জায়গায় কি লিখবা, পয়েম, এন্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। শেষ। আর এটা যেহেতু নেগেটিভ না, সো নেগেটিভের দিকে তাকানোর দরকার নাই। সো আশা করছি ইনশাল্লাহ ভাইয়া ক্লিয়ার বুঝতে পারছো যে তুমি এখানের মধ্যে যে তোমার, আমি যদি আবার একটু দেখাই, যে দেখো এখানের মধ্যে তোমার সামারি, তুমি প্যাসেজ হলে কিরকম লিখবা, ব্যক্তি হলে কিরকম লিখবা, আবার কবিতা হলে তুমি কিরকম লিখবা। সো ভাইয়া আশা করছি ইনশাল্লাহ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়টা, ঝটপট নোট করো এবং বুঝতে পারছো কিনা জানাও, এবং তোমাদের সবাই সহপাঠীকে জানিয়ে দাও, এবং তোমরা পরবর্তী টপিকের জন্য একটু অ্যাড করো। দেখা হচ্ছে ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, শীট কিন্তু পেয়ে যাবা, আমরা শীট পেজে দিয়ে দিব ইনশাআল্লাহ।